আচ্ছা আচ্ছা, স্বাগতম সবাইকে আমাদের ইলেকট্রনিক সার্কিট 2 কোর্সে। আজকে আমাদের বেসিক্যালি ফার্স্ট রেকর্ডিং ক্লাস। আগে একটা ক্লাসে ছিল, জাস্ট প্রাইমারি ডিসকাশন ছিল, ওইটা রেকর্ডেড করা হয়নি। যে আমাদের যে পড়ার টপিক সেটা থেকে আজকে রেকর্ড করা শুরু হবে আর কি। তো ইলেকট্রনিক সার্কিট 2তে বেসিক্যালি আমরা কি শিখবো, আমাদের তিনটা মেজর জিনিস শেখা লাগবে। হ্যাঁ, একটা হচ্ছে অপ অ্যাম্প। অপ অ্যাম্পের অনেক ব্যবহার আছে, আর অপ অ্যাম্প জানি কেন খুব পছন্দ মানুষদের। আপনি যদি কোনো জব এক্সাম দেন, অনেকে আছে তো জব এক্সাম দেন না, এখানে দেখুন অপ অ্যাম্প থেকে কোশ্চেন আসবেই। অপ অ্যাম্প জানি কেন সবার খুব পছন্দ, কারণ অপ অ্যাম্পের দরকারও আছে অনেক। আচ্ছা, এরপর আরেকটা জিনিস থাকে ফিল্টার, ইলেকট্রিক্যাল ফিল্টার থাকে। হ্যাঁ, বিভিন্ন নয়েজ রিমুভ করার জন্য, বা হচ্ছে গেইন পাওয়ার জন্য, বা হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ওয়েভফর্ম ডিফারেন্সিয়েট করার জন্য। তো ফিল্টার, আর লাস্টে হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এই তিনটা মেজর টপিক আপনাদের এই কোর্সে পড়ানো হবে। এইগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো, যে অপ অ্যাম্প কীভাবে কাজ করে, অপ অ্যাম্প কী, অপ অ্যাম্পের কানেকশন কী, অপ অ্যাম্পের পিন ডায়াগ্রামের নাম কী, ফিল্টার সার্কিট কী, পাওয়ার অ্যাম্প্লিফায়ার কী, এই জিনিসগুলো। তো এইগুলি সম্পর্কে বিস্তারিত জানা, এরপরে হয়তো বা কিছু অসিলেটর বা আরও কিছু আছে ছোটোখাটো টপিক, সেগুলো হয়তো বা কভার করা হবে, কিন্তু মেইন টপিক হচ্ছে এই তিনটা। তো আপনাদের হয়তো বা মিড পর্যন্ত অপ অ্যাম্পটা থাকবে, অপ অ্যাম্প মিড পর্যন্ত থাকবে, ফিল্টার আর পাওয়ার অ্যাম্প্লিফায়ার আপনাদের ফাইনালের জন্য রাখা হবে। তো আপনাদের এই মিডের স্লাইডটা আমি আপলোড করে দেবো অতি দ্রুতই। মিড পর্যন্ত যতটুকু থাকার কথা অতটুকু আমি আপলোড করে দেবো। সিলেবাস অত বেশি না, কিন্তু এখানে যেটা হবে, আপনাদের কিছু থিওরিও থাকবে, প্রমাণ থাকবে, ছবি এঁকে প্রমাণ করা লাগবে, আর কিছু থাকবে এমনি থিওরি, এটা কি, এটা কীভাবে, এটার বৈশিষ্ট্যগুলি কী কী, বা এটার ছবিটা এঁকে দেখান, ডায়াগ্রামটা এঁকে দেখান। আর এছাড়া থাকতে পারে হচ্ছে এটা রিলেটেড ম্যাথ কিছু, যে আপনারা যে থিওরিগুলি পড়বেন ওগুলির কিছু ম্যাথ থাকবে, সব ভ্যালু ট্যালু দেওয়া থাকবে, সূত্র পারবেন এবং ডায়াগ্রাম দেখে আপনি জাস্ট অ্যান্সার করবেন আর কি। কোর্সটা জটিল না, কোর্সটা কিছুক্ষণ সময় দিলে আপনি ফাইনালের মানে মিডের আগে গুছাই ফেলতে পারবেন। তো এই কোর্সের আমার দরকার কি, ইলেকট্রনিক্সের আমার দুইটা পার্ট ছিল, একটা বলছিলাম, একটা কি ছিল ডায়োড বিজেটি, ডায়োড না বেসিক্যালি পিএন ম্যাটেরিয়াল, এরপর ডায়োড বিজেটি মসফেট, তিনটা ছিল। মসফেট মনে হয় হালকা পাতলা কিছু বলা হয়েছিল আপনাদের, এত দূরে যাওয়ার কথা না। মসফেট সম্পর্কে আমরা VLSI 1-এ আপনারা জানতে পারবেন অনেক কিছু। তো ডায়োড বিজেটি সম্পর্কে ধরেন আমরা জানছিলাম, আর মসফেট সম্পর্কে হালকা জ্ঞান আসছিল। আর এই কোর্সে যেটা হচ্ছে অপ অ্যাম্প, ফিল্টার এবং হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, এটা নিলে মোটামুটি ইলেকট্রনিক্সের আমাদের প্র্যাকটিক্যালে যতটুকু ইউজ আছে ওই কম্পোনেন্ট সবগুলি কভার করে ফেলে। এর পরবর্তীতে আরেকটা কোর্স আছে, যেটা হচ্ছে একবারে ফাইনাল ইয়ারে, মানে ফাইনাল সেমিস্টারের মনে হয় আপনারা পাবেন, সেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স। সেখানে হচ্ছে যারা সাবস্টেশনে আছেন, অনেকে তো আছেন মনে হয়, সেখানে দেখুন পাওয়ার ডায়োড, রেকটিফায়ার, মানে বড় বড় কারেন্ট ভোল্টেজের জন্য ইউজ করা হয় ওই জিনিসগুলো। ওগুলির ম্যাটেরিয়াল থাকে অন্যরকম, ওগুলি গঠন থাকে অন্যরকম, স্ট্রাকচার থাকে অন্যরকম। সো ওগুলি হচ্ছে অন্যভাবে তৈরি হয়, কিন্তু মানে মোটামুটি কনসেপ্ট এগুলি থেকেই আসে। আর ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকের মধ্যে আমার বেসিক পার্থক্য কী কেউ বলতে পারবেন? ইলেকট্রনিকটা কি আর ইলেকট্রিক্যালটা কি? তাহলে আমি ইলেকট্রনিক্সটা ছোটো করে দেখব? হ্যাঁ বলেন। হ্যাঁ, কোনটা এসি সার্কিটের কাজ করে? ইলেকট্রিক্যাল এসি সার্কিটের কাজ করে, ইলেকট্রনিক্স এসি সার্কিট নাই। রেকটিফায়ার কি কাজ করে? এসিকে ডিসি করে না। আচ্ছা, যেটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল, যেটা হচ্ছে ওইখানে আপনি হিউজ পরিমাণ কারেন্ট নিয়ে কাজ করেন, কারেন্টের ভ্যালু অনেক বেশি থাকে, সেখানে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ হয় না। সেখানে সবসময় কি হয়, আমার জেনারেশন, ট্রান্সমিশন, এগুলিতে সবসময় আমার কন্ডাক্টর ইউজ হয়। কিন্তু আপনি যদি ইলেকট্রনিক্সে যান, আমার মেইন জিনিসটাই হচ্ছে কি সেখানে সেমিকন্ডাক্টর, আর সেখানে হচ্ছে কি কারেন্ট ফ্লোটা অনেক কম হয়, অনেক কম পরিমাণে হয়। আপনি একটা মোবাইলে কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবেন? পুরো ছাড়খাড় হয়ে নিঃশ্বাস হয়ে যাবে, একবারে 12টা বেজে যাবে ওর। তো ইলেকট্রনিক মানেই হচ্ছে আমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে কাজ। সেমিকন্ডাক্টরই হচ্ছে বেসিক্যালি এখন ফিউচার।
মানে এখনও তো চলতেছে, আর সামনেও সেমিকন্ডাক্টর নিয়ে কত কিছু হচ্ছে, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিয়ে যুদ্ধও হচ্ছে। সিলিকন বালু হিউজ পরিমাণ দাম, কিন্তু সিলিকার জেল বা এটাই যা বলেন, যে আমাদের মোবাইলে যার হচ্ছে যে যত সুন্দরভাবে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইউজ করতে পারবে, ওই ন্যাশনটা হচ্ছে তত এক্সেল করবে, মানে তত উঠবে আর কি, স্কিলফুল না। তাইওয়ানের অবস্থা দেখেন, মানে ওদের কিন্তু যত ম্যানুফ্যাকচারিং হয়, ফ্যাব্রিকেশন প্রসেস সব কিন্তু তাইওয়ানে অনেক আছে। সো ওদেরও কিন্তু হিউজ পরিমাণ মার্কেট এই সেমিকন্ডাক্টর মার্কেটগুলো। আচ্ছা, এছাড়া আরও অনেক আপনি যদি একটু হিস্ট্রি ঘাটেন বা হচ্ছে একটু নেটে সার্চ দেন, দেখবেন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের জন্য আমাদের হিউজ পরিমাণ চাহিদা আছে। এটা নিয়ে হচ্ছে বৈশ্বিক রাজনীতি চলে। তো এটার মূল কারণ হচ্ছে সেমিকন্ডাক্টরে যে যত উন্নতি লাভ করবে, সে জাতি হচ্ছে তত পরিমাণে বেনিফিটেড হবে। ধরেন আমরা কি মোবাইল সব কিছু কী করি, ইম্পোর্টেড করি না? এখন আমরাই যদি বিক্রি করতে পারতাম, কি পরিমাণ আমরা রেভিনিউ জেনারেট করতে পারতাম। যেমন একজন মানুষের একটা থেকে দুইটা, গড়ে একটা তো থাকবেই, দুইটা করে থাকে এখন স্মার্টফোন। এখন এই স্মার্টফোনগুলি কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে এত বেশি কষ্ট লাগে না, কিন্তু আমরা যে দামে কিনি ওই দামের হয়তো বা 10 ভাগের 1 ভাগে সেটা তৈরি করা হয়। সো এই মার্কেটটা অনেক হিউজ মার্কেট, এবং এটার মধ্যে অনেক হিউজ পরিমাণ স্কোপ আছে। যারা ইলেকট্রনিক্স সম্পর্কে ভালো একটু জ্ঞান রাখেন, আর একটু যদি চর্চা করে, দেখবেন ভবিষ্যতে যদি অন্য জায়গায় ইনভেস্টও করেন ইলেকট্রনিক সাইডে, নিজের ক্যারিয়ার বা নিজের ইয়েতে, দেখবেন আপনার অপরচুনিটি অনেক বেশি, দেশের বাইরে আরও বেশি। আচ্ছা, সো এই ইলেকট্রনিক সার্কিটের শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে অপ অ্যাম্প। এরকম একটা চিপের মতন আমরা প্রায় দেখছি, তাই না? এই জিনিসটা আমাদের অনেক চেনা জানা একটা জিনিস, ইলেকট্রিক্যালের সার্কিটে সার্চ দিলে এরকম জিনিস পাওয়া যায়। অপ অ্যাম্প কি? অপ অ্যাম্প হচ্ছে এরকম 8 পাওয়ালা একটা মাকড়সার মতন হয়ে গেল, এই যে 8 পাওয়ালা এরকম একটা পিন, যেটা হচ্ছে এরকম 8টা পিন থাকে অপ অ্যাম্প। সেই অপ অ্যাম্পের ফুল মিনিংটা হচ্ছে কি? অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এখন অ্যাম্প্লিফায়ার মানে কি? বুস্ট করা, বর্ধিত করা। কি বর্ধিত করে? হয় কারেন্ট, নাহলে ভোল্টেজ, তাই তো? তো নর্মাল আমরা যে বিজেটি পড়েছিলাম বা হচ্ছে মসফেট পড়ছিলাম, সে তাদের কাজ কী ছিল? ওরা তো ট্রানজিস্টার। মসফেট আর বিজেটির মধ্যে পার্থক্য বলছি আগের ক্লাসে, বলছিলাম না? কি ছিল মূল পার্থক্য? কি বেসিক কোশ্চেন সবসময় পারতে হবে। মসফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আর বিজেটি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস, ঠিক আছে? তো কিন্তু দুইটার কাজই কি? অ্যাম্প্লিফাই করা। কিন্তু একটার চেয়ে আরেকটার কাজের ভিন্নতা হতে পারে, মানে কাজের করার পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য কি? দুইটা উদ্দেশ্য, এক হচ্ছে সুইচিং করা, না হলে অ্যাম্প্লিফাইং করা। তো অ্যাম্প্লিফাইং তো গেল, তাহলে অপারেশনাল কথাটা কোত্থেকে আসছে? মানে আমার এখানে যখন অপ অ্যাম্প আসতেছে, অ্যাম্প্লিফায়ার কথাটা আমার মাথায় আসছে, তার মানে একটা অপ অ্যাম্পের মধ্যে অনেকগুলো বিজিটি কিছু একটা আছে, ট্রানজিস্টার আছে ওর মধ্যে আসলে অনেকগুলো ট্রানজিস্টারই আছে। আমি একটু পরে ডায়াগ্রামটা দেখাই দেবো আপনাদের। কিন্তু এই ট্রানজিস্টারগুলোর কাজ কি? এতগুলি অ্যাম্প্লিফায়ার করে আমার লাভ কি? এইটার মধ্যে যেটা হয়, অপারেশনাল কথাটা আসছে কোথা থেকে? ম্যাথমেটিক্স থেকে। অপারেশনাল মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। ওকে, সো এটাই বলা হয় যে অপ অ্যাম্প দিয়ে আপনি কি করতে পারবেন? অ্যাডিশন, যোগ, মানে ওর দুইটা সাইড, একটা হচ্ছে আপনি এটা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ওই অপারেশনগুলি করে এবং দিন শেষে আউটপুট স্টেজে অ্যাম্প্লিফাই করে দেয়, ঠিক আছে? তাহলে ও কী করতেছে? অ্যাডিশন, সাবস্ট্রাকশন মানে যোগ, বিয়োগ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই অনেকগুলো সে হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজ সে করতেছে। সো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মিনিংটাই অপারেশন মানেই বোঝাচ্ছে তার এই কাজগুলো করা, ম্যাথমেটিক্যাল অপারেশন, ম্যাথমেটিক্যাল কাজগুলি করা। আর আরেকটা কি? আচ্ছা, আর অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে সেটা অ্যাম্প্লিফাই করবে, যে আউটপুট যে ফলাফলগুলো আসবে সেই জিনিসটাকে সে কী করবে? আউটপুট স্টেজে সে অ্যাম্প্লিফাই করবে। সো অপ অ্যাম্প বেসিক্যালি যেটা হয়, ওর মধ্যে কারেন্ট প্রবেশ করবে না। এটা হচ্ছে প্রথম আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য, মানে আদর্শ অপ অ্যাম্পের বৈশিষ্ট্য, ওর মধ্যে কোনো কারেন্ট প্রবেশ করে না। ওকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের মতন, মানে আপনি ভোল্টেজ দিয়ে সব কিছু কন্ট্রোল করবেন অপ অ্যাম্পের। কারেন্ট রিলেটেড ইকুয়েশন এখানে নাই, মানে হিসাব নিকাশ আমার দরকার নাই, সব কিছু হচ্ছে ভোল্টেজ দিয়ে।
তো এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল সোর্স, ঠিক আছে। তাহলে একটা অপ অ্যাম্পের মধ্যে কী কী থাকে এটাকে দেখবো, কোথায় জানি আছে এটা। সো অপ অ্যাম্প কি, অপ অ্যাম্প একটা হচ্ছে হাই গেইন অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ার কী করে, বর্ধিত করে। অপ অ্যাম্পের মধ্যে অনেকগুলো অ্যাম্পলিফায়ার থাকে, ও কি আরও বেশি পরিমাণে বর্ধিত করে। এবং সে কি এই যে যোগ বিয়োগ গুণ ভাগ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই কাজগুলি করে থাকে। অপ অ্যাম্পের 8টা পিন আমি বিস্তারিত যাবো এখন। তো অপ অ্যাম্পের সিম্বল এটা। সে একটা অপ অ্যাম্পের ভাঙলে আপনি এরকম স্ট্রাকচার দেখতে পাবেন। এটা দরকার নাই, দেখার জন্য বললাম, দেখলে ভালো লাগবে। এটা বিদঘুটে কতগুলি অপ অ্যাম্প দেখছেন, কতগুলি বিজেটি। সো ওদের একটা বিজেটি যদি আমার 10 গুণ করে হয়, সো মিলায় ঝিলে কিন্তু অনেক গুণ হয়ে যাবে। ওকে, 100 গুণ 1 লাখ গুণ এরকম হয়ে যাবে। রেজিস্ট্যান্স একটু কমায় টমায় দেওয়া হয়। সো এইটা হচ্ছে কি বেসিক্যালি একটা মিউ A741 অপ অ্যাম্প আইসির ডায়াগ্রাম এরকম হয়। তো এটা বেশিক্ষণ এই জিনিস দেখলে মাথা ব্যথা করবে। আমরা মেইন জিনিস এসে করি, বিজিটি কারেন্ট ফ্লো করে। হ্যাঁ, এটা ভোল্টেজ কন্ট্রোল। ওইখান থেকে কি ওই যে ওর মধ্যে থেকেই আমার কিছু বায়াসিং দেওয়া হয়, ওইটা আমরা বিস্তারিত একটু পরেই দেখব কীভাবে কি হচ্ছে। ভালো কোশ্চেন করছেন একটা, এটা আমি পরীক্ষায় দিতাম ভাবছিলাম। এই কি হলো, সিলেকশন হচ্ছে কেন? সমস্যা নেই। ও মার্কে চলে গেছিল না? মিড একটা কথা ছিল না, কোনটা খুলে রাখছি? আচ্ছা, সো এইখানের অপ অ্যাম্পের কয়েকটা বৈশিষ্ট্য থাকে যে অপ অ্যাম্পের স্ট্রাকচারে কী কী থাকে আসলে। তোর বেসিক স্ট্রাকচারে কী থাকে, ট্রানজিস্টারও থাকে, অথবা বিজেটিও থাকে, অথবা মসফেটও থাকে। ওইটা জাস্ট বিজেটি দিয়ে একটা স্ট্রাকচার দেখানো হয়েছিল। আপনার অপ অ্যাম্পের স্ট্রাকচারে সেমিকন্ডাক্টর মেটাল হিসেবে মসফেটও থাকে। ওকে, তারপর এরপরে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, ইনপুট স্টেজ থাকে, গেইন স্টেজ থাকে, আউটপুট স্টেজ থাকে। প্রত্যেকটা আমরা একটু যখন পিনগুলো দেখব, পিনগুলো সম্পর্কে জানবো, তখন ডিটেলসে দেখব। পিনগুলি সম্পর্কে আমরা এখনই জানবো। এই যে দেখেন, এই যে অপ অ্যাম্প, এই ছবিটা সবাই খাতায় আঁকেন এবং এটা মুখস্থ করে ফেলবেন, কারণ এই ছবিটা আমি আগেই বলে দিলাম পরীক্ষা এগুলি থাকবেই। বেসিক অপ অ্যাম্পের জিনিসপত্র, যে অপ অ্যাম্পের পিন কনফিগারেশন। দেখেন, পিন কনফিগারেশন বললে কিন্তু এইটা এত বড় জিনিস কি সার্কিট আঁকা যায় প্রত্যেকবার? তো আমার সিম্বল বানাইতে হবে না? তাহলে সার্কিট সিম্বল হচ্ছে এইটা, কিন্তু পিন ডায়াগ্রাম কি এটা। সার্কিট সিম্বল এটা সহজ জিনিস, এটা কখনো পরীক্ষায় আসে না সাধারণত, কিন্তু পিন ডায়াগ্রাম বা পিন কনফিগারেশন এটা আমার জানাই লাগবে। এটা যে আপনাদের একটা ভাইবা হয় না, ওগুলিতে কিন্তু অপ অ্যাম্প হাতে দিয়ে জিজ্ঞেস করবো যে এটা পিনের নাম কি, পিনের নাম কি। তো এটা গেল হচ্ছে পিন কনফিগারেশনের কাজ।
তো এইখানে ব্যালেন্স বলে একটা কথা আছে, ব্যালেন্সের জায়গায় আপনি অবলিক দিয়ে এটা লেখেন ব্যালেন্স, অথবা এটাকে বলা হয় অফসেট নাল। অফসেট নাল, ব্যালেন্স অথবা অফসেট নাল, অফসেট নাল অথবা ব্যালেন্স। তো এইখানে 8টা পিন আছে, তাই তো? এই 8টা পিনের কাজ কি, মানে 8টা পিনের দরকার কি, 8টা পিন দিয়ে আমার কি হচ্ছে? সো এইখানে শুরুতে যে 1 আর 5 এই দুইটা কিন্তু সেম পিন, মানে সেম কাজ পিনের। একটা কি মানে ব্যালেন্স, বা এটাকে বলা হয় অফসেট নাল, যে কোনো একটা বললে হবে। নেটে সার্চ দিলে অফসেট নালও পাবেন, ব্যালেন্সও পাবেন। বইতে এটা ব্যালেন্স ছিল, ওইভাবে দেওয়া হয়েছে, অফসেট নাল আকারেও বলতে পারেন। তো এই ব্যালেন্স বা অফসেট নালের কাজ কি? একটা অপ্যাম্পের কাজ আমি কি বলেছিলাম, সেই বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজ করে। তো ধরেন আপনি ওইটার মধ্যে একটা ওয়েভ ফর্ম দিয়েছেন এরকম। এখন আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে যেটা হয়, ওটার বিভিন্ন রকম ডিসি অফসেট বা নয়েজ, এই জিনিসগুলি কি এটার মধ্যে মিশ্রিত হয়ে যায় না? তাই এটার মধ্যে যদি অফসেট যুক্ত হয়, মানে ডিসি কোনো একটা ভোল্টেজ এখানে অ্যাড হয়ে গেছে, তাহলে জিনিসটা কেমন হবে? এরকম হয়ে যাবে। এটা কিন্তু সেম ওয়েভ, কিন্তু এটা কি 0 থেকে শুরু হয়েছিল? এটা কি 0 থেকে শুরু হয়েছে? কারণ এখানে আরেকটা ডিসি ভোল্টেজ সে অ্যাড করে দিচ্ছে। এখন এই জিনিসটা অপ্যাম্পের মধ্যে ঢুকলে যে অবস্থা হবে, এই জিনিসটা ঢুকলে কি সেম অবস্থা হবে? এখন কিন্তু শেপ তো এক হওয়া উচিত সেম, কিন্তু এটার জন্য কি একটু ঝামেলা হবে না? সো এই জিনিসগুলি নালিফাই করার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য আমার ব্যালেন্স এই পিন দুইটা লাগে। ওকে, সেটা হচ্ছে অফসেট নাল। অফসেট যেটা থাকে সেটাকে সে নালিফাই করে দেয়। ক্লিয়ার? তাহলে হচ্ছে অফসেট নাল গেল। অফসেট নালের কাজ কি? যেটা হচ্ছে ব্যালেন্সের যে ইয়াটা, সে দুইটা বোঝানো। আচ্ছা, তারপর এইখানে ইনভার্টিং ইনপুট এবং নন ইনভার্টিং ইনপুট। অপ্যাম্পের ইনপুট পিন কয়টা? 2টা, একটা ইনভার্টিং ইনপুট আর একটা নন ইনভার্টিং। ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝাচ্ছে? ইনভার্টিং ইনপুট বলতে কি বোঝায়? ধরেন একটা অপ্যাম্পে এরকম একটা ইনপুট ছিল, আউটপুটে আমি এরকম আউটপুট পেলাম। বুঝে গেছে? সো এই ইনভার্টিং ইনপুটে যখন আমি ইনপুটটা দিলাম, তখন ওই জিনিসটা কি হচ্ছে? জাস্ট 180 ডিগ্রি শিফট হয়ে যাচ্ছে, মানে যেটা যে পজিশনে ছিল ওই জিনিসটা কি পুরো ইনভার্ট হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে, বিপরীত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই পিনটার কাজে কি? ইনভার্টিং পিন। সো ইনভার্টিংয়ের কাজই হচ্ছে আমার একটা ওয়েভ যেটা থাকে সেটাকে জাস্ট অপোজিট করে দেওয়া। সো ইনভার্টার বা ইনভার্টিং স্টেজটা তাহলে বুঝতে পারলাম ইনভার্টিং পিনের কাজ। আর নন ইনভার্টিং কি? মানে আউটপুটে মানে আউটপুটে আমি সেম ওয়েভ শেপই পাবো, 180 ডিগ্রি ফেজ শিফট হবে না। ঠিক আছে? আচ্ছা, ভি মাইনাস ভি প্লাসে পরে আসি। 5 নম্বর তো গেল। 6 নম্বর কি? আউটপুট। আউটপুটটা কি? এখান থেকেই আমি কি আউটপুট পাবো। এটাই এটা বিখ্যাত কোশ্চেন থাকে ভাই আপনাদের, যে অপ্যাম্পের আউটপুট পিন কত নাম্বার? 6 নাম্বার। কিন্তু তখন ভাইভাতে বলতে পারে না ঠিক মতো, 2 নাম্বার, 1 নাম্বার, 5 নাম্বার। ওকে, হ্যাঁ, আর বলতে যে ভুলে যায়, প্র্যাকটিস থাকে না। হ্যাঁ, একই না, মানে একই কাজ আর কি। নাল। হ্যাঁ হ্যাঁ, এই 2টা পিনের কাজ সেম, নামও সেম। 2 নাম্বারটা কি? ইনভার্টিং। ওর মধ্যে যে কোনো একটি ইনপুট ঢুকলে আউটপুটে জাস্ট 180 ডিগ্রি ফেজ শিফট হবে। 180 ডিগ্রি মানে এটার কি উল্টাটা না? এটা উপর থেকে শুরু হয়েছে, এটা নিচ থেকে শুরু হয়েছে, আবার এর নিচ থেকে গেছে এটা উপর দিকে, মানে পুরোটা একটা উল্টা হয়ে যাবে। হ্যাঁ, ইনভার্টিং ইনপুট দিলে আপনার আউটপুটে ঘুরে যাবে জিনিসটা, নন ইনভার্টিংয়ে সেম থাকবে। ঠিক আছে? সো এখন ভি মাইনাস আর ভি প্লাস এই দুইটা লাভ কি? এই দুইটা হচ্ছে অপ্যাম্পটাকে জাস্ট বায়াসিং করে।
ইলেকট্রনিক কম্পোনেন্ট চালু করার আগে ওকে কি বায়াস করতে হয় না? বায়াস মানে ওকে সব কিছু আপনি সচল করলেন, এখন আপনি ওয়েভ ফর্ম দিলে ওটা এনার্জি গেইন করে সে কি পরবর্তীতে বড় আউটপুট দিবে। মানে অ্যাম্পলিফায়ারের যে শক্তিটা সেটা কোত্থেকে পাচ্ছে? বায়াসিংয়ের এখান থেকে আসতেছে। সো বায়াসিং দিয়ে বেসিক্যালি আপনি অপ অ্যাম্পটাকে চালু করলেন, সব কিছু রেডি করলেন। ব্যালেন্স দুইটা কেন লাগবে? ইনপুট কয়টা? তো উই ওয়াইজ কনফিগারেশনের জন্য আমার ব্যালেন্স দুইটা লাগে। ওকে, আচ্ছা, তো ইনভার্টিং গেল, নন ইনভার্টিং গেল, ব্যালেন্স গেল, ভি প্লাস দিয়ে ভিসিসিও বোঝায়। হ্যাঁ, ভি মাইনাস মানে ভিসিসি পড়ছেন না অপে বেসিক, এই যে বিজিটির সময় ভিসিসি পড়ছেন না, মাইনাস ভিসিসি প্লাস ভিসিসি। সো এই মাইনাস ভি প্লাস ভি এর জায়গায় মাইনাস ভিসিসি প্লাস ভিসিসিও লেখা যায়, বুঝছি? আচ্ছা, আউটপুট গেল, এখন নো কানেকশন, এটার দরকার কি? কানেকশন নাই, তাহলে এটা পিন কেন দিলাম আমি? কেন লাগবে? নো কানেকশন বলতে বোঝায় যে এইটার আসলে দরকার নাই, কানেকশন দরকারই নেই জায়গায়, কিন্তু আমি কানেকশন বের করে রাখছি। ধরেন একটা জিনিস, এখানে 4টা পা আছে আর 3টা পা আছে, জিনিসটা দেখতে কেমন লাগবে? দৃষ্টিগত প্লাস আরেকটা কি, এটা আপনি কোথাও বসাবেন কোনো একটা সার্কিটে, তো ওই জিনিসটার একটা স্ট্যাবিলিটি ইস্যু এসে যেতে পারে, তাই না? চারটা দুই পাশে থাকলে সেটা কী হবে? সিমেট্রি বজায় থাকতেছে এবং ব্যালেন্স একটা পাচ্ছে, ব্যালেন্সটা থাকতেছে। সো বেসিক্যালি নো কানেকশনের কোনো কাজ নাই এই পিনটার, কিন্তু দেওয়া হয় জাস্ট এটা স্ট্যাবিলিটিটা বাড়ানোর জন্য। ঠিক আছে, সো 8টা পিন গেল, 8টা পিন মুখস্থ রাখবেন সবাই। আচ্ছা, এখন এই যে 8টা পিনের নামটা বলে দিছে, এখন আমরা অপ অ্যাম্পের বৈশিষ্ট্যতে আসবো। অপ অ্যাম্পের যে গেইন হয়, আউটপুট যেটা আমি পাই, ধরেন আউটপুট পেলেন 10 ভোল্ট, ইনপুট ছিল 1 ভোল্ট, তাহলে গেইন কত হইল? 10। আউটপুট কত? আউটপুট কি 20, সরি ভি আউটপুট বাই ভি ইনপুট, এটা হচ্ছে আমার গেইন। আউটপুট আমি কত পেলাম? 10, ইনপুট কত ছিল? 1, গেইন কত? 10। 9 বাড়ছে কিন্তু 10 গুণ বাড়ছে, 9 পরিমাণ বাড়ছে, 10 গুণ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনার কাছে 10 টাকা আছে, 100 টাকা আছে, আপনার কাছে কয় গুণ টাকা আছে? 10 গুণ বেশি টাকা আছে, তাই না? সো বেসিক্যালি এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমি নাম দেই গেইন। সো অপ অ্যাম্পের এখানে অনেক কথা বলে দিছি, এগুলি পরে লাগবে অবশ্য, যখন রিভিশন দিবেন তখন ওগুলি লাগবে। আইডিয়াল অপ অ্যাম্প, সবাই খাতায় লেখেন। আইডিয়াল অপ অ্যাম্প, আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য। আমরা বৈজ্ঞানিক ক্ষেত্রে কি করি? সবসময় আদর্শ জিনিস ধরি না, আদর্শ সরল দোলক, আদর্শ ওজন, আদর্শ ভর, এমনি করি না? তেমনি অপ অ্যাম্প যেটা, এখানে হচ্ছে আদর্শ ধরে সব কিছু করা হয়, মানে আইডিয়াল ধরে। প্র্যাকটিক্যালি একটু হেরফের হয়, অবশ্যই হয়, কিন্তু আইডিয়ালি বেসিক্যালি এটা বৈশিষ্ট্য ওর থাকা উচিত অপ অ্যাম্পের। সো এটাই বলা হচ্ছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ অপ অ্যাম্প। ওকে, নোট টোট লেখেন সবাই, রেকর্ড তো হচ্ছে নাকি? ও ঠিক আছে, তাহলে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ অপ অ্যাম্প। তাহলে মসফেটে, সরি কি বলে, অপ অ্যাম্পে এই 3টা লেখেন, শুধুই 3টা লেখেন, না না না, শুধু 3টা লেখেন। 3টা, 4টা, 5টা জিনিস জানা লাগবে আপনাদের। এই যে বক্সের 2টা আর হচ্ছে এটা, কেন এটা আমি বুঝাচ্ছি, আগে লেখেন। না লিখলে নোট থাকে না, পরীক্ষার আগে আসার আগে নোট না পেলে পরীক্ষা এমনিতেই খারাপ হয়। আর আমার কোর্সে বেসিক্যালি ক্লাসে একটু লিখবেন টেকবেন, দেখবেন পরীক্ষা অটো আপনি পেরে গেছেন। টপিক সহজ, খালি একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে।
সো আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য, এত কি লিখতেছেন? 3 লাইন লিখবেন খালি, 3 লাইন। আচ্ছা, তাহলে আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য কি দেখেন। অপ অ্যাম্পে শুরুতে একটা কথা বলছিলাম, ওর মধ্যে কি হচ্ছে, কোনো কারেন্ট এন্ট্রি করতেছে না, ঠিক আছে? অপ অ্যাম্পের মধ্য দিয়ে কারেন্ট এন্ট্রি করবে না, এর তার মানে I1 I2 দুইটাই যদি অপ অ্যাম্পে ঢুকে, কারেন্টের ভ্যালু কত হবে? 0। কারেন্টের ভ্যালু হচ্ছে 0। কারেন্টের ভ্যালু কখন 0 হচ্ছে? যখন রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা কি থাকে? অনেক বেশি থাকে না? তাহলে অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স আর আই সেটা কত হবে? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? অনেক অনেক। তার মানে এটা অনেক মান। ধরেন আমার কাছে 10 ওহম ছিল, এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার যেতেছিল। আমার কাছে 100 ওহম আছে, এখন 0.1 অ্যাম্পিয়ার যেতেছে। আমার কাছে যদি 1 লাখ ওহম থাকে, তাহলে আরও 0.0000 এরকম হয়ে যাবে না কারেন্টটা? তাহলে ইনফিনিটি হলে কি হবে? কারেন্টই নাই। এবং আউটপুট রেজিস্ট্যান্স যেটা থাকে সেটা অলমোস্ট 0 থাকে। আর ওপেন লুপ গেইনটা বেসিক্যালি আপনি দেখছিলেন কতগুলি ট্রানজিস্টার ছিল একটা অপ অ্যাম্পের মধ্যে। গেইনটা বেসিক্যালি যদি একটা 10 গুণ করে হয়, 10 গুণ 10 গুণ 10 গুণ এরকম করে 20 যদি করেন, কত হয়ে যাচ্ছে? সো গেইনটা বলা হয়, ওপেন লুপ গেইন যেটা, সেটা বলা হয় ইনফিনিটির কাছাকাছি, মানে অত্যন্ত পরিমাণ। আপনি ধরেন 1 মাইক্রো অ্যাম্পিয়ার 1 মাইক্রো ভোল্ট দিয়ে 1 ভোল্ট পাইলেন, আপনার কি অনেক গুণ বৃদ্ধি হয়েছে? 1 মাইক্রো ভোল্ট আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুট পাইছেন 1 ভোল্ট, আপনার কি গেইন হয়েছে? 1 লাখ গুণ গেইন হয়েছে। 10⁶ গুণ বেড়ে গেছে কিন্তু কারেন্টটা বা ভোল্টেজটা। 1 মাইক্রো ভোল্ট দিচ্ছেন, আপনি 1 ভোল্ট পাইছেন, 10⁶ গুণ বেড়ে গেছে, 10 লাখ, তাই না? 10 লাখ গুণ ভোল্টেজ বেড়ে গেছে। সো এরকম ক্ষুদ্র পরিমাণের ভোল্টেজ বা ন্যানো ভোল্ট থেকে আপনি ভোল্ট পেলেন, 10⁹ পরিমাণ বেড়ে গেল। সো সব কিছু ক্ষুদ্র লেভেলের কাজ, মানে অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতে আসে আর কি। সো এই জিনিসগুলি কি হচ্ছে, অত্যন্ত পরিমাণে গেইন হবে, সেটা কি ইনফিনিট লুপ গেইনে। আমি ফিডব্যাক অ্যাড করি তখন আমার জিনিসটা চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে কারেন্ট ওর মধ্যে কি প্রবেশ করতেছে না। এবং এইটা মনেই রাখবেন সব সময় যে অপ অ্যাম্পের মধ্যে, মানে অপ অ্যাম্পের টার্মিনাল, মানে এই যে তারটা ঢুকতেছে, এই যে তারটা ঢুকতেছে, এই তারের দুই প্রান্তে ভোল্টেজ কি থাকবে? সেম সব সময়। এইখানে আর এইখানে ওদের ভোল্টেজ কি থাকবে? অলওয়েজ সেম থাকবে। তাহলে অপ অ্যাম্পের টার্মিনাল ভোল্টেজ কি? সমান সব সময়। ক্লিয়ার? তাহলে আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য কয়টা পেলাম আমরা? 3টা। কি কি? লুপ গেইন কি? ইনফিনিটি। ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি, আউটপুট রেজিস্ট্যান্স 0। আর 2টা বৈশিষ্ট্য আমরা পেলাম কি কি? কারেন্ট আর ভোল্টেজ রিলেটেড। কারেন্ট অপ অ্যাম্পে প্রবেশ করবে না, আর অপ অ্যাম্পের দুই প্রান্তের ভোল্টেজ কত হবে? সমান। এই 2টা মনে রাখবেন, এই 2টা না, আর 5টা আর কি। এখন আমরা একটা, এটা কি ফোন করার টাইম আছে? আচ্ছা, পড়িয়ে ফেলি, সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনাদের থিওরি এখন এসে গেছে, এখন আমাদের এই জিনিসগুলি পড়া লাগবে। সো আমরা এই পর্যন্ত কি কি কোশ্চেন পেলাম পড়ার জন্য? এক হচ্ছে অপ অ্যাম্প কি, অপ অ্যাম্পের পিন ডায়াগ্রাম এবং অপ অ্যাম্পের আইডিয়াল অপ অ্যাম্পের বৈশিষ্ট্য। 3টা কোশ্চেন এই পর্যন্ত পড়া হয়ে গেল, স্লাইড পার করে আসলাম। এখন আমার কথা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্প যে আমরা জানি, আইডিয়াল অপ অ্যাম্পটা কি সবসময় এটা হয় প্র্যাকটিক্যালি এরকমই? প্র্যাকটিক্যালি কি আইডিয়াল অপ অ্যাম্পের রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, আউটপুট রেজিস্ট্যান্স 0 হয়? এটা কি সম্ভব? অ্যাকচুয়ালি হুবহু সম্ভব না, কম বেশি তো আসেই। প্র্যাকটিক্যালি জিনিসটা আরও হেরফের হয়। তো প্র্যাকটিক্যালি যেটা হয়, প্র্যাকটিক্যালি জিনিসটা এরকম পাওয়া যায়, এই যে এরকম আইডিয়াল ভ্যালুতে যে ইনফিনিটি 0 এরকম। প্র্যাকটিক্যালি যেটা হয়, ওপেন লুপ গেইন 1 লাখ থেকে 10⁸ এরকম রেঞ্জে পাওয়া যায়। ইনপুট রেজিস্ট্যান্স 10⁵ থেকে 10⁻13, আর এটা হচ্ছে 10 থেকে 100 আউটপুট রেজিস্ট্যান্স, এরকম পাওয়া যায় আর কি।
আর বায়াসিং ভোল্টেজ সেটা হচ্ছে 5 থেকে 24 ভোল্ট দেওয়া হয়। আমরা বেসিক্যালি 12 থেকে 15 ভোল্ট দিয়ে কাজ করি আর কি। ওকে, সো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে এইটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সবাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। আইডিয়াল যেমন বিজেপি আমরা ট্রানজিস্টর হিসেবে ব্যবহার করি, এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা ট্রানজিস্টর হিসেবে তো কাজ করবেই, প্লাস এটা ম্যাথমেটিক্যাল অপারেশনও করবে। মানে আপনি দুইটা সিগন্যাল যোগ করে ওইটাকে বর্ধিত করতে পারবেন, বা দুইটা সিগন্যাল বিয়োগ করে ওইটাকে বর্ধিত করতে পারবেন। অপেম্প বিভিন্ন আমার সার্কিটে অপেম্পের ইউজ আছে। ধরেন এই সিগন্যালের সাথে এটা অ্যাডিশন হবে, মানে 0 1 এই দুইটা যোগ হয়ে আর একটা সিগন্যাল আসবে। সো অপেম্পই কাজগুলি করবে। একটা অ্যাসাইনমেন্ট আপনি লেখেন, পরের দিন নিয়ে আসবেন কোশ্চেন, এটা আপনাদের সেলফ স্টাডি, যে অপেম্পের প্র্যাকটিক্যাল ইউজ কোথায় কোথায় আমিও বলে দেব। 3টা প্র্যাকটিক্যাল ইউজ অফ অপেম্প, 3টা করে, 3 uses প্র্যাকটিক্যাল ইউজ অফ অপেম্প। 3টা ক্ষেত্রে দেখবেন কোথায় কোথায় ইউজ করা যায়। এটা নিয়ে আমিও ডিসকাস করব, অপেম্পের প্র্যাকটিক্যাল ইউজগুলি কোথায়। দেখবেন ইনস্ট্রুমেন্ট অ্যাম্পলিফায়ার দেখবেন, এখানে দেখবেন, এখানে দেখবেন। ইনস্ট্রুমেন্ট অ্যাম্পলিফায়ার হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র সিগন্যালকে অত্যন্ত বড় একটা সিগন্যালে সে রূপান্তরিত করে দেয়। না, জাস্ট জেনে আসলেন। অ্যাসাইনমেন্ট দিব, সামনে অ্যাসাইনমেন্ট দিব, এখন না, একটু জানলেন আর কি। ওকে, এটা চ্যাটজিপিটিতে সার্চ দিলে এখনই বের হয়ে যাবে, বোঝা গেছে? জাস্ট জেনে রাখলেন যে প্র্যাকটিক্যাল ইউজ কোথায় করে। আপনার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার কোথাও পড়ছেন, শুনছেন? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল। সো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে অপেম্প ইউজ করা হয়, বুঝছেন? ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার লিখে রাখেন, এটা একটু দেখবেন, এটা স্ট্রাকচারে অপেম্প আছে। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। অপেম্প, হ্যাঁ। ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, ভোল্টেজ কন্ট্রোলার না। ভোল্টেজ কন্ট্রোলার হয়ে গেলে আবার ওই বাক বুস্ট এগুলো চলে যেত। ভোল্টেজ কন্ট্রোল, বিজিটিতে যেটা হয়, বায়াসিংয়ে যেটা থাকে ওই কারেন্টটা দিয়ে ওইটা চালু করা হয়, আর বাকি হচ্ছে ভোল্টেজ সিগন্যাল দিয়ে বাকিটুকু করা হয়। ওকে, কিন্তু বেসিক্যালি মসফেটই ইউজ করা হয় সব জায়গাতেই। আপনার মোবাইলেও যেটা হয়, ম্যাক্সিমামে মোবাইলে যেটা ইউজ করে সব হচ্ছে সিমস, সব সিমস টেকনোলজি। মানে দুইটা মস একসাথে করা হয়, এনমস আর পিমস, দুইটা করে সিমস আসে। ওই সিমস দিয়ে আপনার সব কিছু সার্কিট চলতেছে, মোবাইল টোবাইল যা বলেন সবই সিমস টেকনোলজিতে চলতেছে। ঠিক আছে, নেক্সট দিন আমাদের যে কাজটা হবে, আইজিবিতে মসফেট এবং বিজেটি দুইটারই বৈশিষ্ট্য ব্যবহার করা হয় আইজিবিটি। ওকে, আচ্ছা, ইনভার্স গেট বাইপোলার ট্রানজিস্টর, তাই না? আইজিবিটি এটাই হওয়ার কথা। তো আইজিবিটিতে যেটা হয়, বিজেটিরও কিছু বৈশিষ্ট্য থাকে, কারেন্ট কন্ট্রোলের জন্য কিছু বেনিফিট থাকে, আবার লসও থাকে। আর মসফেটেরও কিছু ড্রব্যাকস থাকে সুইচিং লসের জন্য। সো দুইটা একসাথে করে দুইটা খারাপ এবং ভালো বৈশিষ্ট্যগুলি, মানে ভালো বৈশিষ্ট্যগুলি ফোকাস করে আইজিবিটিটা তৈরি করা হয়েছে আর কি। আচ্ছা, সো ওই ইনভার্স গেট বাইপোলার ট্রানজিস্টর ওইটা তো পরে পাওয়ার অ্যাম্পলিফায়ার আপনারা করবেন। তো এইখানে যেটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যেটা ছিল, এটা আশা করি আমরা নেক্সট ক্লাসে করব। এখান থেকে হচ্ছে আপনাদের থিওরি লাগবে, এখান থেকে ম্যাথ আসবে। আমরা হয়তো বা 4টা থেকে 5টা করবো, ইনভার্টিং করব, নন ইনভার্টিং করব। আপনাদের সিলেবাসটা যদি একটু রিভিউ করি, ইনভার্টিং থাকবে, ই রিলেটেড ম্যাথ থাকবে। নন ইনভার্টিং থাকবে, ই রিলেটেড ম্যাথ থাকবে। ভোল্টেজ ফলোয়ার সার্কিট, সামিং অ্যাম্পলিফায়ার, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার আর ইন্টিগ্রেটর। সো এতটুকুই আশা করি আপনাদের
মিডের সিলেবাস হবে। আর ক্যাসকেডেড অ্যাম্পলিফায়ার এগুলি ছোটোখাটো টপিক, 2-4 মার্কের কোশ্চেনের জন্য। অপএম্পের অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন জানতে ইনস্ট্রুমেন্টাল অ্যাম্পলিফায়ার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটা আপনি জেনে আসবেন। ডিজিটাল টু এটা খালি আপনার জন্য, ডিজিটাল টু অ্যানালগ দেখবেন এটার মধ্যে অপএম্পের ব্লগ ইউজ করছে। আচ্ছা, এরপর লেভেল শিফটার্স, ফিল্টার, ক্যালিব্রেশন, ইনভার্টার, রেকটিফায়ার, ভোল্টেজ টু ভোল্ট, কারেন্ট কনভার্টার, এগুলি ইউজ আপাতত যায় না, এটা বেশি ঝামেলার জিনিস। এই 2-3টা দেখবেন আমরা প্র্যাকটিক্যালের অনেক কম্পোনেন্টের মধ্যে এটার ইউজগুলি দেখে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে যে লার্জ সিগন্যাল, এগুলি এত কিছু হয়। আউটপুট কারেন্ট লিমিট, স্লিউ রেট, এটা আপনাদের মিডের একটা কোশ্চেন ধরে রাখতেই পারেন, 2-3 মার্কের আর কি। স্লিউ রেট নিয়ে কিছু কথাবার্তা থাকবে। আর হচ্ছে পাওয়ার ব্যান্ডউইথ শেষ, এটা নিয়ে আপনাদের মিড সিলেবাস থাকবে আর কি, আশা করা যায়। তো এটা আমি স্লাইডটা অতি দ্রুত আপডেট করে দেবো। আপনারা রেজিস্ট্রেশন শুরু হয়েছে, অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলেন। গ্রুপে আসলে স্লাইড দেওয়া একটু আছে, স্লাইড বলে পোর্টালে দিতে। তো রেজিস্ট্রেশন তাড়াতাড়ি করে ফেললে, হ্যাঁ টাকা জমা শুরু হয়ে গেছে, আপনি অফ করে দিতে পারেন।